আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ৮ মাস ১৫ দিন পরে নতুন অতিথি আনার আগমন চলে এসেছে। তাকে আনতে যাওয়ার আগে যে প্রসেসিংগুলো থাকে সেগুলো ঢাকা থেকে আসার পরে বাবার বাড়ি এসে যে ডক্টরটা আমি দেখাইছিলাম উনি আমাকে জানুয়ারির ২১ তারিখ ডেট দিছিল, বলে দিছিল আপনি জানুয়ারির ২১ তারিখে এসে হসপিটালে ভর্তি হবে। সেই অনুযায়ী আমি এখানে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম। বাবুরা আমার এবং আমরা যেহেতু হসপিটালে ৩-৪টা দিন থাকতে হবে, যা কিছু লাগবে সবকিছু আমি এখানে বের করে নিছি গোছগাছ করে ব্যাগের মধ্যে ভরে নেওয়ার জন্য। যদিও এগুলো আমার আগে থেকে ব্যাগের ভিতরে গোছানো ছিল, আমি ঢাকা থাকতেই সবকিছু প্যাকেটিং করে রেখে দিছিলাম যেগুলো আমার লাগবে। আর আসার পরে এগুলো আর বের করি নাই, তো আজকে আবার বের করে একটু চেক করে দেখলাম যে কি কি সবকিছু ঠিক আছে কি না। নতুন মেহমান আনার জন্য যে একটা প্রয়োজনীয় জিনিস থাকে বা কিনতে হয় বা ওর জন্য কোনো কিছু কেনাকাটার প্রয়োজন, এগুলো কোনো কিছুই না। এখানে আমি যা কিছুই গোছগাছ করতেছিলাম না কেন, এগুলো সব আমার দ্বিতীয় সন্তানের সময় যা কেনাকাটা হয়েছিল সেগুলোই আমি ওইভাবে আবার যত্ন করে রেখে দিছিলাম। তো এইবারকা আমি আবার ওইগুলোই বের করে নিচ্ছিলাম আর কি। আর বাবুর জন্য কিছু কাপড় চোপড় কেনাকাটার কথা বলছিল আপনাদের ভাইয়া, কিন্তু আমার বাবা মা কিনতে দেয়নি, বলে ডেলিভারির আগে না বাচ্চাদের জন্য কোনো কাপড় চোপড়ই কিনা লাগে না। যদিও এই জিনিসগুলো এখন মানুষ কোনো কিছুই মনে করে না, আগেকার যুগের মানুষ এগুলো মানতো। তো যাই হোক, আমার বাবা মা যেহেতু নিষেধ করছে আমি কিনিনি। ঢাকা থাকতে আপনাদের ভাইয়াও কিনতে চাইছিল, তাকেও কিনতে দেয়নি। বাড়িতে আসার পর থেকে আমার মা সবসময় একটা কথাই বলছে যে আমার মেয়ে সুস্থ থাকবে এবং আমার নাতি পরিপূর্ণ সুস্থভাবে পৃথিবীর আলো দেখবে, তারপরে যা কিছু লাগুক না কেন আমি কিনে দিব। জন্যই আর তেমন কোনো কিছুই কেনা হয়নি। আর সবচেয়ে বড় কথা, কেউ মানুক বা না মানুক, এই জিনিসটা আমি বা আমার ফ্যামিলির মানুষজন মানে কখনো কোনো কিছু নিয়ে অতিরিক্ত করাটা ঠিক না, তাহলে জীবনে অনেক পস্কাতে হয়, যা আমার জীবনে ঘটে গেছিল। আমি আমার প্রথম সন্তানের বেলায় অনেক কিছুই ভেবে রাখছিলাম, অনেক কিছুই করতে চাইছিলাম, কিন্তু সেইটা আর আমার ভাগ্যে হয়নি। তো যাই হোক, ভাগ্যে যাচ্ছিল তাই হয়ে গেছে। আমি সবকিছু গোছগাছ করে দুপুরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারপরে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়ে অলরেডি মেডিকেলে চলে আসছি। আমাকে মেডিকেল থেকে বলা হয়েছিল, আমি আসার আগে ফোন দিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করছিলাম, তো ম্যাডাম বলছে তোমার যখন সুযোগ সুবিধা হয় তুমি ওই অনুযায়ী এসে মেডিকেলে ভর্তি হবা। সেই জন্যই আমরা একটু দুপুর দিক দিয়ে বের হয়েছিলাম। আর গ্রামের বাড়ি যেহেতু আমার মায়ের অনেক ভরা সংসার, এগুলো গোছগাছ করতেও তো সময় লাগে। তো আমরা মেডিকেলে এসে আমি বসেছিলাম, আর মেডিকেলে যত কাগজপত্রের কাজকর্ম ছিল সব আপু করার পরে আমাদের দিয়ে দেওয়া হয়। আর কেবিনে এসে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করে নিতে নিতে অলরেডি নার্স এসে আমাকে এখানে ক্যানোলা পরিয়ে দিয়ে গেছে। বিশ্বাস করবেন, এই ক্যানোলা পরানোটা যে কি পরিমাণ কষ্ট একমাত্র যারা পড়ছে তারাই বলতে পারবে। ক্যানোলা পরানোর কিছুক্ষণ পরে ডক্টরের কিছু পরীক্ষা ছিল, ওইগুলা শেষ করে আসার সাথে সাথে আমাকে এখানে স্লাইন লাগাই দেওয়া হয়। এর ভিতরে আপনাদের ভাইয়া ঢাকার থেকে চলে আসে, তো এখানে ছেলেকে নিয়ে আপনাদের ভাইয়া সময় কাটাচ্ছিল। স্লাইন লাগানোর কিছুক্ষণ পরে এসে নার্সরা আমাকে ওটি রুমে নিয়ে যায়। তো ওই সময়ের কোনো ক্যাপচারই আমার করে রাখা আর কি হয়নি, বা আমিও চাইনি ওই সময়ের ক্যাপচারগুলো করে রাখা হোক, কারণ প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে। ওটিতে যাওয়া থেকে শুরু করে ওটিতে বের হওয়া পর্যন্ত যা কিছুই হোক না কেন সবকিছু ভিডিও করে রাখার জন্য আমি কাউকে কিছু বলি। তাছাড়া আমার প্রতি মুহূর্তই টেনশন হয়েছিল ওটিতে যাওয়ার সময় যে আল্লাহ, আমি যে হেঁটে যাচ্ছি আমি কি আবার এখান থেকে সুস্থ মতো ফিরে আসতে পারবো, আমার অনাগত সন্তানটাকে আমি পরিপূর্ণ সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে পারবো। সবসময় এগুলো আমার মাথায় টেনশন হয়েছে। তো যাই হোক, আমার সিজারটা যেহেতু রাত্রে হয়েছে, রাত্রে থেকে পরদিন রাত পর্যন্ত আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, আমার শরীরের কন্ডিশনটা খুবই খারাপ ছিল। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা সুস্থ ছিল। পরবর্তীতে যখন আমি একটু সুস্থ হই, ওই পরে আমি হাতে মোবাইলটা নিয়ে এই যতটুকু দেখতেছেন এই ক্যাপচারটুকু করে রেখে দিছিলাম। এটা সিজারের পরের দিন রাতের আর কি ভিডিও। এটা যেহেতু আমার দ্বিতীয় সিজার, প্রথম সিজারের সময় আমি বুঝতেই পারিনি আসলে সিজার করছি কষ্ট কি জিনিস, কিন্তু এইবার আমি হাড়ে হাড়ে টের পাইছি, এই জন্যই আসলে আমার খুব কষ্ট হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার সন্তান আমরা দুজনে সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারছি। আর এই বাড়িতে আসার পরের ভিডিওগুলো আপনারা আস্তে আস্তে পাবেন। ডেলিভারির আগে ওর কাপড় চোপড় থেকে শুরু করে প্রয়োজনীয় কোনো কিছুই যেহেতু আমাদের কেনাকাটা করা হয়নি, রাত্রে যেহেতু বাবু হয়েছে তো পরদিন সকালবেলা তোর কাপড় চোপড় লাগবে, এই জন্য মেজো আপু একেবারে সীমিত আকারে না হলেই না ওই প্রয়োজনীয় কিছু এখানে কাপড় চোপড় কিনে নিয়ে আসছে। আমি যে হসপিটালে ভর্তি হয়েছি এর পাশ থেকে মেডিকেলে যেহেতু 2টা দিন থাকতে হবে এবং শীতের সময় ছোট বাচ্চা কাপড় চোপড় তো লাগবে, এই জন্য আর কি। তো সেইগুলোই আমার বাগনি এখানে বের করে দেখাচ্ছিল যে কি কি কিনে নিয়ে আসছে। আর বাকি যা কিছু লাগবে সেগুলো বাড়িতে যাওয়ার পরে মা আর কি
মার্কেটের থেকে কিনে এনে দেবে। তো যাই হোক, এটা হচ্ছে তৃতীয় দিন। আমাদের 4 দিন থাকার কথা ছিল হসপিটালে, কিন্তু আমি সুস্থ হয়ে যাবার পর 3 দিনের দিনই আমাদের ছেড়ে দিয়েছে। আমি সবসময় তো জানি যে ঢাকার শহরে সিজার করলে 3 দিনই রাখে। আমার প্রথম সিজারের সময়ও 3 দিনই ছিলাম আমি। তো এখানে আমাদের আর কি 4 দিনই রাখে, কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা হচ্ছে বিলের কাগজটা দিয়ে নার্সরা এসে বলতেছিল আপনারা চলে যান, 3 দিনের বেশি এখন আর থাকা লাগে না। আর আলহামদুলিল্লাহ আমার সাথে যে কয়টা সিজার হয়েছিল সবাই সুস্থ ছিল, আমি একটু অসুস্থ কম ছিলাম। তারপর আমার প্রতি মুহূর্ত মনে হচ্ছিল যে না, আমি বাড়িতে গেলে মনে হয় আর একটু সুস্থ হয়ে যাব। ফাইনালি সবকিছু গোছ গাছ করে আল্লাহর অশেষ রহমতে আমার বাচ্চাটাকে নিয়ে সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারছি। এই ছিল আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।